আগে বলে নেই যে পালানোর বিষয়। পালানোর যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখানে সবাই পালায়। পৃথিবীর এমন কোনো বীর নেই যে জীবনে একটি বারের জন্য পালায়নি। স্বয়ং আলেকজান্ডার বহুবার পালিয়েছেন। আপনি জানেন যে তাকে পারস্যে কয়েক বছর যুদ্ধ করতে হয়েছে, এবং পারস্য বাহিনীর সঙ্গে প্রথম যে যুদ্ধ গাউগেমেলা, সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। কিন্তু পরবর্তীতে পারস্যরা শত শত যে গেরিলা যুদ্ধ, সেই গেরিলা যুদ্ধে আলেকজান্ডারের জীবন তছনছ হয়ে গিয়েছিল। ফলে তাকে অনেক যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হয়েছে, এবং সেখান থেকে তিনি মিশরে আসেন, মিশর জয় করেন। এরপর তিনি সেখান থেকে জেরুজালেম, মানে আজকের যে প্যালেস্টাইন, জেরুজালেম, এটা জয় করেন। তারপরে সেখান থেকে মধ্য এশিয়া, মানে আজকের তুরস্ক হয়ে, তারপরে শেষে তুরস্কের পরে যে রাশিয়ার যে সিআইএস কান্ট্রিগুলো পড়ে, সেইগুলো হয়ে আফগানিস্তানে ঢুকেন, যখন সেটির নাম ছিল ব্যাকটেরিয়া। তারপর তিনি ভারতে আসেন, ভারতে ঝিলাম নদীর তীরে, এই যে এখন যে পাঞ্জাব, এখানে এসে তিনি যুদ্ধ করেন পাঞ্জাবের বীর পুরুষ সঙ্গে। তো পুরুষ সঙ্গে যুদ্ধ করে তিনি যখন ফিরে যাচ্ছিলেন, তখন বেশ ঝামেলার মধ্যে পড়েন। অসংখ্য গেরিলা, ভারতীয় গেরিলা যোদ্ধারা তাকে আক্রমণ করে, এবং এই আক্রমণ থেকে বাঁচার জন্য কয়েকবার তিনি সম্মুখ সমর করেছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি মানে খুব কৌশলে পালিয়েছেন। রেল বাস্তবতা। পাক ভারত উপমহাদেশে পালিয়ে পালিয়ে যদি কেউ মহাসম্রাট হয়ে থাকে, এবং তিনি শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা দুনিয়ার নাম করা যে কয়েকজন শাসক আছেন মহাকালের, তাদের মধ্যে শুধু অন্যতম নয়, প্রধানতম শেরশাহ। মাত্র 5 বছরের শাসন আমলে তিনি পুরো ভারতবর্ষে সুশাসন, ন্যায় বিচার, তারপর প্রজা কল্যাণ, আইন প্রণয়ন, এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, স্থাপত্য পুরাকৌশল, অর্থাৎ রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, প্রাসাদ, এইগুলো নির্মাণে তিনি যে ইতিহাস তৈরি করেছেন, পৃথিবীতে তার সমপর্যায়ের আর কেউ করতে পারেনি। বোঝার চেষ্টা করুন যে আমার এখন ঢাকা থেকে চিটাগং যেটা হাইওয়ে আছে, এই হাইওয়ের একটা লেন বাড়াতে হবে। মানে 2 লেন ছিল, সেটাকে 4 লেন করা হলো। এই 4 লেন করতে 250 থেকে 350 কিলোমিটার রাস্তা। যদি মাইল ধরেন তাহলে কত? 150 মাইল। এই 150 মাইল রাস্তা তৈরি করতে 10 থেকে 12 বছর সময় লেগেছে, তারপরেও এখনো পরিপূর্ণভাবে কমপ্লিট করা যায়নি। আরো বেশি সময় লেগেছে। অর্থাৎ আমরা আওয়ামী লীগ যখন 2009 সনে আসে, তখন এই প্রকল্পটা শুরু হয়, 4 লেনের কাজ। তো এটা শেষ হয়নি এখনো পর্যন্ত, এই গত 15 বছরও শেষ হয়নি। তো সেখানে সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত 2500 মাইল, 2500 মাইল যদি ধরেন 1.6, তাহলে প্রায় 3,400 কিলোমিটার যে রাস্তা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, মাত্র 3 থেকে 3.5 বছরে তিনি নির্মাণ করেছিলেন। প্রতি 1 ক্রোশ পর পর একটা পোস্ট অফিস ছিল, একটা সরাইখানা ছিল, মানে একটা হোটেল ছিল, থাকার যেত। ওখানে একটা থানা ছিল, একটা চৌকিদার ছিল, ফৌজদার ছিল, ওখানে ঘোড়া অদল বদল করা যেত প্রতি 1 ক্রোশ পর পর। এবং এই যে 2500 কিলোমিটার রাস্তা, মাইল, 2500 মাইল রাস্তা, এই রাস্তাটা এতটা নিরাপদ ছিল, রাজ্যের সব অংশে নিরাপদ ছিল, কিন্তু এই রাস্তার কোনো একটা জায়গাতে যদি আপনি 1 বস্তা স্বর্ণ মুদ্রা ফেলে যেতেন দুর্গম এলাকাতে, 1 বছর পরে এসে সেটা অক্ষত অবস্থায় পাওয়া যেত। তো এই যে লোকটি জনাব শেরশাহ, তার জীবনটা শুরু হয়েছে পালানো দিয়ে। একেবারে শৈশব থেকে দিল্লির মসনদে বসা পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত তিনি যুদ্ধে জয়লাভ করার যে কৌশলগুলো অর্জন করেছিলেন, সেই কৌশলের চাইতে পালানোর কৌশলে তিনি ছিলেন অসাধারণ, এবং তিনি পালিয়ে পালিয়ে তার প্রতিপক্ষকে দুর্বল করে ফেলেছেন, এবং তার পিছনে জাস্ট ঝটিক আক্রমণ করেছেন, তারপর পালিয়ে গেছেন, এবং তার পিছনে ছুটতে ছুটতে তার প্রতিপক্ষরা তাদের সামরিক শক্তি যখন ক্ষয় করে ফেলেছে, তখন তিনি কাউন্টার আক্রমণ করেছেন। এই গেল যুদ্ধক্ষেত্রে পালানো। এখন আওয়ামী লীগ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, নাকি আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, সেটা পরের ব্যাপার, আমি শেরশাহের সঙ্গে তুলনা করব না। আরেকজন পালিয়ে অসাধারণভাবে আবার ফিরে এসেছেন এবং একটা ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছেন। তিনি হলেন সম্রাট হুমায়ুন। তিনি রাজ্য হারিয়েছিলেন শেরশাহের নিকট পরাজিত হয়ে, এবং তিনি পালাইয়েছেন। তিনিও পালানোর ক্ষেত্রে মহা উস্তাদ ছিলেন। যে কয়বারই শেরশাহের সঙ্গে পরাজিত হয়েছেন, পালিয়েছেন,
ভাইদের সঙ্গে যুদ্ধ হয়েছে, পালিয়েছেন। দিল্লিতে যুদ্ধ হয়েছে, পালিয়েছেন। পাকিস্তানে আমরকোটে যুদ্ধ হয়েছে, পালিয়েছেন। অন্তত তিনি যদি জীবনে ২০০ যুদ্ধ করেছেন, ২০০ যুদ্ধের মধ্যে ২০০ যুদ্ধ থেকেই তিনি অসাধারণ নৈপুণ্যের সঙ্গে পালিয়েছেন দেশের ভিতরে, এবং সর্বশেষে পালিয়ে তিনি এক্সাইল করে পারস্যে ছিলেন, এবং সেই পারস্য থেকে ফিরে এসে তিনি দিল্লির সিংহাসন উদ্ধার করেছিলেন। কাজেই পালানো একটা আর্ট, অসাধারণ একটা আর্ট। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আবার ফিরে এসে মহানায়ক হয়ে গেছেন। এদের মধ্যে জুলিয়াস সিজার আছেন, মার্ক অ্যান্টনিও আছেন, এবং পৃথিবীর সর্বকালে সেরা বীর হানিবল বার্কা প্রায় ২০ বছর তিনি পালিয়েছিলেন ক্ষমতা হারিয়ে। এইরকম পালানোর ইতিহাস। তো কাজেই এখন যাদের বিরুদ্ধে পালানোর কথা বলা হচ্ছে বা যাদের সম্পর্কে পালানোর কথা বলছে, এটা অসম্মানের কিছু নয়। সবাইকেই পালাতে হয়। ক্ষমতা এমন একটা জিনিস, এটা ভালো করলেও পালাতে হয়, মন্দ করলেও পালাতে হয়, তারপরে যে কোনো সময় আপনাকে পালাতে হয়। এই পালানোর যে কাজটি, প্রক্রিয়াটি অসাধারণভাবে শিবাজী রাও করতে পেরেছিলেন। আওরঙ্গজেবের মতো শাসক ৫০টি বছর ধরে আওরঙ্গজেবের জীবনকে তছনছ করে দিয়েছিলেন তিনি। তো সেই শিবাজী রাও দেখেন এখন ভারতে আওরঙ্গজেবের নাম যেভাবে উচ্চারিত হয়, হিন্দুদের মধ্যে শিবাজীর নামও উচ্চারিত হয়, কিন্তু তার জীবনের 99% যে যুদ্ধ বা যা কিছু, পুরোটাই তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন, প্রচন্ডভাবে পালিয়ে গেছেন। এগুলো যুদ্ধক্ষেত্রে পালানো। অন্যদিকে আপনি ঘুমিয়ে আছেন, প্রাসাদে সুন্দরভাবে ঘুমিয়ে আছেন, সেটা গণভবন বলেন, যমুনা বলেন, বঙ্গভবন বলেন। তো সেখান থেকে পালানোর সুড়ঙ্গ পথ সব প্রাসাদে থাকে। এটা এটা যাকে বলা ইঞ্জিনিয়ারিং। পৃথিবীর এমন কোনো রাজপ্রাসাদ নেই, ইনক্লুডিং হোয়াইট হাউস, ইনক্লুডিং এলিসি প্রাসাদ, বাকিংহাম প্যালেস, আমাদের সংসদ ভবন, আমাদের বঙ্গভবন, আমাদের গণভবন, সব জায়গাতেই প্রথমত পালানোর জন্য মাটির নিচে ঘর আছে, বাংকার আছে। আবার সে বাংকার দিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে চলে যাওয়ার জন্য সুড়ঙ্গ আছে সব জায়গাতেই। এবং এটা এতটা সিক্রেট যে রাজনীতিবিদদের কাছে খবর থাকে না, তারপর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে খবর থাকে না। এটা কেবলই মাত্র সিক্রেট সার্ভিস জানে, সেনাবাহিনী জানে, এবং যারা এই রাজপুরুষদেরকে নিরাপত্তা দেন তাদের কাছে এই ডিজাইনটা শুধু থাকে। এবং এটা এতটা সিক্রেট যেটি ইচ্ছে করলে দেশের কোনো সুপ্রিম কোর্ট এই নকশা চাইতে পারে না, তার কাছে এই নকশা নেই। এটা কেবলই মাত্র সিক্রেট সার্ভিসের কাছে থাকে। তো যখন এরকম পরিস্থিতি হয়, দেখা গেল সুড়ঙ্গ দিয়ে পালানো লাগতে পারে বা পালানোর মতো ঘটনা ঘটে। এই যে লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে এলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমানাতে, তাহলে চিন্তা করুন, আপনারা যারা বড় বড় রাজপ্রাসাদে গিয়েছেন, তো লক্ষণ সেনের যে নদিয়াতে যে রাজপ্রাসাদটা, এটা হয়তো ৩-৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়েছিল, বিশাল রাজপ্রাসাদ। তো এত বড় রাজপ্রাসাদের একেবারে খাস কামরায় তিনি যখন খাচ্ছিলেন, সেখান থেকে যখন তাকে সেই পালানোর জন্য বলা হলো, সেই সুড়ঙ্গ পথ তাকে নদী পথে একেবারে ভাগীরথী নদীর তীরে নিয়ে আসলো, এবং সেখান থেকে নৌকায় করে তিনি তার যে নেভাল ফোর্স যেটা টহলরত ছিল, কুষাণ ছোট নৌকা, ডিঙ্গি নৌকায় করে সেই নেভাল ফোর্সের কাছে আসলেন, এবং সেই নৌবাহিনী তাকে বাংলাদেশে এই বিক্রমপুরে নিয়ে আসলো, এবং বাকি জীবন তিনি এই বিক্রমপুরে রাজত্ব করে গেছেন। এরকম অসংখ্য ঘটনা। তো কাজেই যারা পালাবেন, আমরা যা যাই বলি না কেন, পালানোর জন্য তাদের কিচ্ছু করতে হবে না। তারা যে সিক্রেট সার্ভিসের আন্ডারে আছে, যে রাষ্ট্রীয় বাহিনীর আন্ডার আছে, তারাই তাদেরকে সেফ এক্সিট দেবে। যদি কোনো কারণে গণপিটুনির মধ্যে পড়ে যায়, কোনো কারণে যদি বাইরে থেকে যায়, তারপরে রাস্তায় থাকে, নিজেদের বাসভবনে থাকে, মন্ত্রী, মানে কিছু কিছু লোক আছে আওয়ামী লীগকে দিয়ে চিন্তা করেন, আওয়ামী লীগের যে সকল মন্ত্রী এমপি যারা সিক্রেট সার্ভিসের বাইরে ছিলেন, তারা কিন্তু পালাতে পারেনি, তারা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু যারা সিক্রেট সার্ভিসের কাছে ছিলেন, অনেকে ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন, অনেকে সংসদ ভবনের বাংকারে ছিলেন, অনেকে গণভবনের বাংকারে ছিলেন, তারা কিন্তু সবাই নিরাপদ। এবং নিরাপদে আবার তারা কোন ফাঁকে দেশের বাইরে চলে গেছে আমরা টেরও পাইনি, কবে গেছে আমরা জানি না। আর আমরা শুধুমাত্র শেখ হাসিনা হেলিকপ্টারে উঠেছেন এই দৃশ্য দেখে লাফালাফি করছি, কিন্তু শত শত মানুষকে এই সিক্রেট সার্ভিসের আন্ডারে পালানোর যে ঐতিহাসিক দলিল, দস্তাবেজ, নকশা রয়েছে, যেটিকে সেফ এক্সিট বলা হয়, সেই অনুযায়ী যে তাদেরকে পালাতে দেওয়া হয়েছে বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা যে আগামীতে হবে না,
এটা আপনি কখনো বলতে পারেন না, এটা হবেই। এটাই রাষ্ট্রের নিয়ম। এখন কাদের ভাগ্যে সেই সেফ এক্সিট আছে আর কাদের ভাগ্যে সেফ এক্সিট নাই, এটা মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আসমানে লিখা আছে, কেউ হয়তো ধরা পড়বেন আনিসুল হাসান মালিক রহমানের মতো, লাথি গুঁতো খেয়ে ৩২টা দাঁত ঝরঝর করে পড়ে যাবে, নাকের বাঁশি ফেটে যাবে, কান দিয়ে কানসা ফাটিয়ে ফেলবে চড় মেরে, পাড়িয়ে নাড়ি ভুড়ি বের করে ফেলবে, এরকম গণরোষ শিকার হওয়া রাজনীতিবিদদের বা যারা এরকম ক্ষমতার পট পরিবর্তন হয় অস্বাভাবিক কিছু নয়। আবার অনেকে ওই যে সেফ এক্সিট নিয়ে রাজা হালে প্রোটোকলে তারা সুন্দরভাবে চলে যাবেন, রেজা শাহ পাহলভীর মতো। রেজা শাহ পাহলভী তো দুইবারই তার দেশ থেকে পালাতে পেরেছেন। শেখ হাসিনার মতো তিনি চলে যেতে পারবেন। পারভেজ মোশাররফ গেছেন, নওয়াজ শরীফ গেছেন, অনেকেই গেছেন। এই যে ভারতের না মানে শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার সেফ এক্সিট নিল, আবার ফিরে এলো। নেপালের যারা ক্ষমতাচ্যুত হলেন, প্রধানমন্ত্রী ওলি আবার এখন ফিরে আসছেন। তো এরকম কার ভাগ্যে আছে সেফ এক্সিট, একমাত্র আল্লাহ জানেন। আর কার ভাগ্যে মোটামুটি গণপিটুনি আছেন তাও আল্লাহ জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।